অনেক বড় একটা দুঃখের ঘটনা ঘটে গেছে। ঘটনাটা শোনার পরেই আমি উদ্ভ্রান্তের মতো সেখানে ছুটে গেছিলাম। আচ্ছা কি হয়েছে বলো তো? তুমি কি জুইয়াপুকে নিয়ে আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছো? না, আমরা কোনো অন্যায় করে থাকলে আপনি শাস্তি যে কোনো ধরনের দিবিরই পারেন, সে শাস্তি মাথাপাতি নেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। অস্ত্র নিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াবো, গুন্ডা ভাড়া করে নিয়ে এসে গ্রামে অশান্তি সৃষ্টি করবো, তারপরে কয়ে বেড়াবো যে বিনা দোষে আটকানো হয়েছে? এইরকম ভালো একজন মানুষ, শান্তির পথের সৈনিক, সে পানি ভাত সব কিছু ছেড়ে দিয়ে কেবল করে অনশন করতেছে। চিন্তা কর। থ্যাংক ইউ ঝুরকা, থ্যাংক ইউ। তোমাকে আনুষ্ঠানিক ধন্যবাদ আগে দিয়ে নিও। আগে হ্যান্ডশেক। ঝরু যে এই রমের এক সিটার, তা তুমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যতই দিন যাচ্ছে ততই ওর সিটারিটা বেশি বেরিয়ে যাচ্ছে ভাবি সাহেবা। আর একটু দেরি হয়ে গেলি ওই শত্রুপক্ষের অ্যাকশনের মধ্যে পড়ে যেতাম ঝুরকা। তুমি একদম টাই সময় ঘটনাটা ঘটাইছিলি। আম্মা আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করবি এটা আমি স্বপ্নেও চিন্তা করিনি। তোমার আম্মা তো নিজের বুদ্ধিটা করে না এই নেতা, শত্রুপক্ষের পাতা ফাঁদে সে পাও দিয়েছে। তুমি চিন্তা করে দেখো নি তা কোনো মা কি তার ছাওয়ালে না খাওয়ায় রাখতে পারে? ঠিক কইছো ঝুরকা, শত্রুর পাতা ফাঁদে আম্মা পা দিয়েছে। শোনো ঝুরকা, শত্রুকে নিধন করার প্ল্যান প্রোগ্রাম করো, আর দেরি করে যাবি না। অ্যাকশন শুরু হবে, ডাইরেক্ট অ্যাকশন। দরকার হলে আজ রাত থেকে। আচ্ছা ভালো কথা, আমার দোস্ত ফাউল মিঠুর খবর কি? আমার এই দুঃসময় তার তো কোনো খবরই নেই। বুঝলে না? আরে ওর কথা বাদ দাও, ফাউল মিঠুর কথা আমরা পরে আলোচনা করতেছি। মিতা, আমাদের এখন দরকার শেল্টার, মানে গোপন শেল্টার। আমার তো মনে হচ্ছে আর এক মুহূর্ত তোমার জন্য এই বাড়ি নিরাপদ না। আমার তো মনে হচ্ছে নিতা যে কোনো সময় এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে পারে। সেই জন্যই আমার ঘরে নতুন শেল্টারে যাওয়ার দরকার। কিরে ভাই সবুজ, ছোট আব্বা কি করলো? আমাকে বাড়ি ফিরে যেতে বললো। যা মনে করে নতুন শক্তি নিয়ে মাঠে নামে পড়েছে রে ভাই। তুই কি সত্যি সত্যি চলে যাবো কত? না বড় ভাই, আমি যাব না। তুই যাবো না? কিন্তু ছোট আব্বা যদি রাগ হয়? সেই কথা অবশ্য আমি আব্বুকে জানিয়েছি। আর তাছাড়া এই অবস্থায় আব্বুকে রেখে পালিয়ে যাওয়াটা কি উচিত হবে বলো? আর সত্যি কথা বলতে কি বড় ভাই, সুজা খন্দকারের কর্মকাণ্ডে আমি মোটেই ভয় পাচ্ছি না। এই তো ভাই সবুজ, তুই ঠিক কথা কইছু। ভয় পালি পরে চলবি না, ভয় পায় পলা যাওয়া যাবি না, সামনে দাঁড়িয়ে লাগবি। এইসব যারা অস্ত্রবাজ, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তা করে মুখে মুখে দাঁড়িয়ে লাগবি আমাকে। তুই কালকেই গিটার হাতে করে গান গাওয়া শুরু করবি, শান্তির গান। আমরা সারা গ্রাম ভরে শান্তির গান গায়ে শান্তির পক্ষের মানুষ ডেকে জোগাড় করবো, বুঝে?
কিটা তুমি মানে আপনি আপনি এত রাত্রে ঘরের ভিতরে ঢুকলেন কেমন করে? আপনি তো মনে হচ্ছে চুপ ফোন করে আছেন। কাক ফোন করে আছেন আপনি? চুপ, পুলিশ আইছে, একটা কথা বলবে না। এইটাই সবচেয়ে নিরাপদ জায়গা, কোনো কথা বলবে না, তোমাকে কোনো ক্ষতি হবে না, বুঝতে পারছো? ভাই আপনি পিস্তলটা নামান, গুলি বাইরে যাবে পারে। অতলাপি করিস তুই সবুজ। একটা কথাও বলবে না। আচ্ছা ঠিক আছে, চুপ হয়েছে, একদম চুপ। শেল্টার কোনে নেওয়া নিরাপদ হবি ঝরুকা? আমার মনে হয় কি নিতা, তোমার ঘরে নিজের বাড়ি ছাড়া যে কোনো জায়গায় শেল্টার নেওয়া যায় পারে। নিতা, পুলিশের বাড়ি মনে হচ্ছে। মনে হচ্ছে না ঝরুকা, সত্যি সত্যি পুলিশই। শিগগির পালাও। নিতা, আচ্ছা আমার কথা কি তোকে গিরাজ্য হচ্ছে না? হ্যাঁ, কোশ্চেন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। গিরাজ হচ্ছে আম্মা, বিশ্বাস করো, কিন্তু তোমাকে তুই আমরা কোনোখানে যাবো না। আজ 2 দিন হয় তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে একা একা রয়েছো। আম্মা তুমি অসুস্থ হয়ে যাবে আম্মা। আমি অসুস্থ হয়ে যাই না মরে যাই, তাতে তুকারে কি? তুকারে ভাবতো তুকারে জন্য নতুন মায়ের কানের ব্যবস্থা করতেছে। আমাকে নতুন মায়ের দরকার নেই, পুরনো মাই আমাকে ভালো। আম্মা দেখ তো কি সব কথা কয়। আম্মা আম্মা তোর হাতে পায়ে ধরি, 1 ফোঁটা পানি তুমি মুখে দাও, আমরা চলে যাবো না। কইছি তো, তুকারে বাপের বাড়ি কিছুই আমি মুখে দেবো না। আচ্ছা আম্মা, তুমি এই বাড়ির পানি না খেলে তাহলে পরে অন্য বাড়ি থেকে পানি নিয়ে আসি। আমার পানি খাওয়ার জন্য কিনা তুকারে বায়না ধরেছে? তোরা কিসের জন্য আমার ঘরের মধ্যে এসে বসে থাকলো? যাই এখান থেকে যা। আমরাও তো করছি আম্মা, তোমাকে না নিয়ে আমরা ঘর থেকে যাবো না। আমরা ঘর থেকে বাইরে হয়ে যাই আর তুমি আবার দরজা লাগাই দাও। ভাগ্যিস পুলিশ আইছিল, সেটা শুনে তুমি 2-এর খুলি চাও। হয় পুলিশ আর সাজান ভাই না আসলে তো তুমি দরজাই খোলো না আম্মা। সিটারি বিটি, তোরাও সিটারি হয়েছো তাই না? সিটারি করে তোরা আমার দরজা খুলাইছো। তোরা তোরা কি মনে করিস সিটারি করে তুকারে বাপক বাঁচাবে পারবো? তুমি খাওয়া খায় আব্বা গালাগালি করতেছে। আমরা কল ঠিকই বুঝে গেছি যে আব্বার উপর তোমার কতখানি টান, তাই না শিবানী? আজ 2 দিন হলে তো আমরা এত হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, কোসে আম্মা একটু দরজা খোলো, কই খুলি চাও। আর যেই শুনেছ আব্বা পুলিশ এসে ধরে নিয়ে গেছে, অমনি তুই ঠাস করে দরজা খুলে দিলে। খুব বুঝদার হয়ে গেছো তাই না? মিথ্যাবাদীর বাচ্চা, যেমন চিটারি বা তেমন চিটারি শিখিস তাই না? আচ্ছা মায়ের সাথে চিটারি করতে তো করে লজ্জা করে না? যা আমার চোখের সামনে থেকে যা, থাক। তোদের বাপের ঘর বাড়ি তো, তোরা থাক, আমি চলে যাবো। ওই যে আম্মা আম্মা তোমার পায়ে ধরি, তুমি আর যাই করো, তুমি এরকম একটা সিদ্ধান্ত নিও না আম্মা। আমি কি কইছি কও? আমরা তো কালি পরে এতিম হয়ে যাবো আম্মা, তুমি চলে গেলে তাই না রে বু? আম্মা দেখো সেপালেও কিছু খায় নাই 2 দিন হলো। আমো না খাইছি তো বু। বিনা নোটিশে এইভাবে হঠাৎ করে পুলিশ এসে তাফালিং করে গেল কি কারণে রে হারুন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। পুলিশ হঠাৎ করিয়া আইছে এই পর্যন্ত কাওয়া তো ঠিক আছে, কিন্তু হেরাইয়া তাফালিং শুরু করিয়ে দিছে, এইটা তুই কোনোভাবেই বলতে পারো না রশি। আরে পুলিশ ভাইরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভদ্রতার সাথে তাদের উপরকার অর্পিত দায়িত্ব পালন করিয়া ফিরিয়ে গেছে। পুলিশের প্রশংসা আগেই এত পঞ্চমুখ হইস না রে হারুন। মধ্যরাতে যদি তাগের হাতে ধরা পড়তি তাহলে এতক্ষণে পরিণতি কি হইতো সেটা চিন্তা ভাবনা করে তারপরে পুলিশের প্রশংসাটা কর। এটা তুই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা করছো রশিদ। আরে বেটা মাঝরাত্রিরে কি হয়েছে সেইটা কওয়ার লাগি তো অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করতে আসি, কিন্তু তোর ভীতিকর কথার চড়ে মুই তো কথা কওয়ার কোনো ফাঁকি খুঁজে পাইতে আসি না। তোর ইদানিং ভাষা দিয়ে কথা কওয়ার অভ্যাসটা বেশি বেড়ে গেছে। সেদিন একবার কিন্তু চৌধুরী সাহেব তোর এই ভাষা দিয়ে কথা কওয়ার জন্য রাগ করেছিল। হন, কিছু কিছু কথা আছে নর্মালভাবে বলতে গেলে ঘটনার গুরুত্ব নর্মাল হয়ে যায়, সেজন্য ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করিয়া একটু ভাষা প্রয়োগ করার প্রয়োজন আছে আর কি। ঠিক আছে, ক দেহি। ভাষা প্রয়োগ করেই মধ্যরাতের ঘটনাটা ক শুনি। তো আবার বেশি কঠিন ভাষা প্রয়োগ করিস না, তাহলে কিন্তু আবার তোর ভাষার মানে কয়া দেওয়া লাগবে না। অসুবিধা নাই, দরকার হলে সেটাও করা যাইবে আনে। হন,
এখন আসল পয়েন্টে আসি। ওই রাত্রিরে চৌধুরী বাড়ির থেকে তোর কাছ দিয়ে বিদায় লইয়া কেবলমাত্র রাস্তার উপর আইয়া খাড়াইছি, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ করিয়া বেটা মস করিয়া বেটা বুটের শব্দ, মোর বুকটার মধ্যে তো ছমছম করিয়া উঠলে, বুকটা এককালে ফাঁকা হইয়া গেলে বেটা। হ্যাঁ, কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই চারদিক দিয়ে বেটা মরে পুলিশে ঘেরাও করিয়া হলাইছে। অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কোষ কি তুই পুলিশ হাতে ধরা পড়েছিল হারুন? এই কথা তো আগে কোষনি। এই না তুই পুলিশের খুব প্রশংসা করে যাচ্ছ। আরে বেড়া, ঘটনার বর্ণনা তো মুই এখন পর্যন্ত শেষ করি নাই, আগে শেষ করতে দে। মুই তো ভয় ভয় বেটা আল্লাহ আল্লাহ করতে আসিলাম। এরপর ওই অফিসার সাহেব মোর সামনে আইয়া খাড়াইয়া আমার জিগাইলে নাম কি, মুই লগে লগে কয়ে ফেলাইলাম মাই নেম ইজ হারুন। সাথে সাথে পুলিশের দল ঠাস করে চুপ করিয়া গেলে। এরপর অতি সম্মানের সাথে মোরে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করিয়া সব শেষে কইলে ইউ ক্যান গো। মুই দ্রুত গতিতে সালামটা দিয়ে বেড়া বাড়িতে চলিয়া গেলাম। আমি তো বিশ্বাসই করে পারতেছি না রে ভাই সবুজ, মানুষ এরকম নাটকীয় ঘটনার জন্ম দিতে পারে। তুই চিন্তা করে দেখ, অল্প একটু সময়ের মধ্যে কি ধরনের ঘটনা ঘটা ফেলা দিল। চিন্তা করার কি আছে বড় ভাই? তোমার চোখের সামনেই তো সবকিছু ঘটলো। আমি বলবো তোমার জন্য সে এত সহজে ঘটনাটা ঘটিয়ে পার পেয়ে গেল। এই যে দেখিস, তুই কিন্তু আবারও আমার ঘাড়ে দোষ চাপাচ্ছু। কে রে, তুই দেখলি না মুহূর্তের মধ্যেই আমাকে দুইজনে অস্ত্রের মুখে সে জিম্মি করে ফেলা দিল, আর তুই করছিস যে আমার জন্য সে পার পেয়ে গেছে। কিসের জিম্মি বড় ভাই? শোনো, তুমি যদি ভয় না পেয়ে যেতে তাহলে ইজিলি ওকে আমরা পুলিশের হাতে তুলে দিতে পারতাম। এই যে তুই আবারও একই কথা করছু সবুজ। এর আগেও কিন্তু বহুবার তুই এই ধরনের কথা কইছু। তা তো কবই, তোর হলি টাউনের চাওয়াল পল। দুঃসাহসের দুঃখ হয়, ধৈর্যই পরম ধর্ম, সদা সত্য কথা বলিবে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ছোটবেলায় স্কুলের বইতে এই ধরনের কথা তুই করে পড়াইছে? যদি পড়াইতই বইতে, যদি এই কথা তোরা পড়তুই, তাহলে পরে তো এত ফরওয়ার্ড করে দেখাবে পারতো না। তুমি যতই আমাকে বকাঝকা করো না কেন বড় ভাই, আমি বলবো তুমি একটা ভীতু। তা না হলে আমরা ছিলাম দুইজন আর ও ছিল একা। তুই আবারও বারবার একই কথা করছু ভাই সবুজ। এখানে 2 জন আর 20 জনের ব্যাপার না তো। অস্ত্রের সামনে যদি আমরা মারামারি করবে যাইতাম তাহলে কি হতো? শান্তি থাকতো? শান্তির পরাজয় হতো আর অশান্তির জয় হয়ে যেত। মারামারি কাটাকাটি হানাহানি করে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যায় না। এই কথাটা আমি তুগারে কাউকে বিশ্বাস করাতে পারলাম না, কারো কাছে আমি বুঝিয়ে পারলাম না। কিছু মনে করো না বড় ভাই, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে এত ভীতু হলে চলে না। অবশ্য আমি তোমাকে দোষ দিই কিভাবে? জুই আপার সম্পর্কে সামান্য কিছু কথা বললেই তুই যেভাবে ফিট লেগে পড়ে যাও। দেখ সবুজ, তুই কিন্তু আবারও ছলে বলে কৌশলে ওই ফরওয়ার্ড কথা তুই কবে চাচ্ছু। আমি বুঝতে পারছি তুই আসলে চাস না যে আমি তোর সাথে একটু মিলামিশা করি। এত করে তুই তো কই এসব কথা কয় না ভাই, কয় না। আমার ভীত করার সাথে এই জুয়ের ঘটনার কি সম্পর্ক রে গাধা? বারবার তুই এই কথাটা নিয়ে আসবি কিসের জন্য? দিন দিন তুই বেশি ফরওয়ার্ডগিরি দেখাস না। বিয়া তো ভাগেছি, আমি কিন্তু ছোট আবার কাছে সব কথা কয়ে দেবো। তোকের মায়ের অনশন কি ভাঙাবার পারছু? না আব্বা, পানিটুক পর্যন্ত মুখে নিচ্ছে না, খালি কথা চোখের সামনে থেকে চলে যা, চোখের সামনে থেকে চলে যা। আমার মনে হয় আব্বা আপনার এখন যায় তার সামনে খানা নেওয়া উচিত। এই মুহূর্তে আমার যাওয়া কি ঠিক হবে? এসব কি করছেন আপনি? যা ঠিক হবে না মানে? আমার তো মনে হয় আপনি আরো আগে যায় আমার সামনে খানা নেওয়া উচিত আছিল। কছিলাম কি এই রাগের সময় আমি যদি যাই আরো বেশি রাগ হয়ে যাবে না? এসব আপনি কি কথা করছেন আব্বা? আমার আগে যাবি তাই কয় কি আপনি তার সামনে যাবেন না? আব্বা ভেজাল বাঁধাইছেন আপনি। এখন আম্মাকে আর অন্য কারোর কথা শুনবি নি মিটে বের গেলি? আপনি যান। তাহলে আমাকে কি করবার কইস? আমার গাড়ি কাম আমরা করে দিছি আব্বা, এখন আপনি যান, আপনি নিজে যাই আপনার স্ত্রীর রাগ ভাঙাবেন। আমার কথা কি তোকে আম্মা শুনবে রে মা? পরে আবার হিতে না বিপরীত হয়ে যায়। কি এত ভয় পেয়েছেন কিসের জন্য আপনি? আপনি যান তো। আপনার চোখে খালি আম্মার রাগটাই পড়ে। আপনার পর আম্মার কি পরিমাণ টান আপনি সেটা বোঝেন? আমরা খালি একবার হপাই দিয়ে কইছি যে আব্বা পুলিশে ধরে নিয়ে গেল, অমনি সে ধুরমুর করে দরজা খুলে ফেলাইছে। আর আপনি এত করে তার সামনে দেখা হলেন না, তাই না? আমি তো কব আব্বা সব দোষ আপনার। আমি তো সব কথা মানতেছি রে মা, কিন্তু কেন যেন ভয় করে মা। ভয়ের কিচ্ছু নাই, আপনি ওঠেন তো যান। খালি মনে রাখবেন আম্মা যত কথা কবি আপনি খালি কবেন কি ভুল হয়ে গেছে। যান তো আপনি ওঠেন। শোনেন একটা কথা মনে রাখবেন,
কোনোভাবে কিন্তু তাকে আর একলা একলা ঘরে দরজা লাগানোর সুযোগ করে দেওয়া যাবে না, বুঝেছেন? কোনো কথায় তর্ক করবেন না, মনে যেন থাকে। ভয় ভয় করতেছেন, আবার কথা বলি তো মুখে মুখে তর্ক করেন। আজারি সব কথা কয়ে একটা ভেজাল বাধা তুই দিচ্ছেন, চেতেন না কল। ভাইজান, আপনার পুলিশ তো কারোর দৌড়বাড়ি পারল না। ভালো বলেছেন তো, আমার পুলিশ। তা আপনি তো পুলিশের খবর দিয়ে নিয়ে আইছেন, তাই করছি। যাকে পুলিশ জারি হোক, পুলিশ তো আর আসামিক ধরবে পারল না। ভাবি সাহেবা, ধরতে পারলো না ঠিকই, কিন্তু আপনার ছোট পুত্র সহ সবাই তো গা ঢাকা দিয়ে আছে। গা ঢাকা দিছে, কিন্তু সুযোগ বুঝে আবার আইসে ঠিকই হুমকি দামকি শুরু করবেন। আরে আসতে দেন না, আসলে আবার নয় পুলিশকে খবর দেওয়া যাবে। কয়দিন এভাবে পালিয়ে থাকতে পারে দেখি না। ভাইজান, আমি কই কি, আসলে এগুলো কোনো সমাধান না। ওই চৌধুরী বাড়ির সাথে বিবাদ না মিটায় ফেলানো পর্যন্ত এই সমস্ত ভেজাল চলতেই থাকবে। ভাবি সাহেবা, চৌধুরী বাড়ির সাথে বিবাদ মেটাবো কিভাবে? বিবাদ যেমন একতরফাভাবে সৃষ্টিও হয় না, তেমনি বিবাদ একতরফাভাবে মেটানো সম্ভব না। বিবাদ মেটাতে দুই পক্ষকে উদ্যোগী হতে হয়। তালি পারে ঠিক আছে, আপনি উদ্যোগটা নিয়ে দেখেন তারা কি কয়। আমি ওই যে কইছিলাম না, ওই যে চৌধুরী বাড়ির বেটির সাথে সেলিমের বিয়ের একটা উদ্যোগ নিয়ে নেন। মেরু, মেরু, মেরু কোথায় গেলি রে? তুই আবার পুলিশের ভয়ে পালালি নাকি? মেরু, এখন আমার ঘরে করণীয় কি নিতা? সব তো মনে হচ্ছে মেসাদার হয়ে গেল। এত হতাশ হয় না তো ঝরুকা, কিসের কি মেসাকার হলো? তুমি আমি কি পুলিশের কাছে ধরা পড়েছি? ধরা পড়ি নাই এ কথাটা তোমার সম্পূর্ণভাবে সত্যি, কিন্তু আমরা যে ছত্রভঙ্গ হয়ে রীতিমতো আত্মগোপন করে আছি এ কথাটা তো মানবে নিতা। শোনো ঝরুকা, রাজনৈতিকের মাঠে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু। আমি তো মনে করি এইটার অনেক গর্ব করার বিষয়। আমাকে ট্যাকেল করার জন্য পুলিশের আশ্রয় নেওয়া লাগে, পুলিশ আবার রাতের আধারে সেই অভিযান পরিচালনা করে। গর্ব তো করেই নিতা, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লি পরে গর্ব করার মতো অবস্থা রাখতো কিনা সেইটি কিন্তু একটু চিন্তা করার বিষয় আছে। সব চিন্তে মাথার মধ্যে রাখেছি ঝরুকা। এখন এসব হতাশার কথা বাদ দিয়ে প্রথম আগে খোঁজ দাও আমার দোস্ত ফাউল মিঠু, সে পুলিশের কাছে অস্ত্র সহ ধরা পড়েছে কিনা এইটা জানা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। কিন্তু কিছু মনে করি না নিতা, আমার কাছে এটা খুব একটা জরুরি বিষয় বলে মনে হচ্ছে না। এটা তুমি কি করলে ঝরুকা? আমার দোস্ত ফাউল মিঠু যদি অস্ত্র সহ পুলিশের কাছে ধরা পড়ে তাহলে কি আমাদের অস্তিত্ব থাকবে নি? আমাদের তো ফেরারি হওয়া লাগবে নি। আমি সেটা মনে করিনি নেতা, বিষয়টা তুমি আবেগ দিয়ে দেখছো তো, সেই জন্যই দোস্তের জন্য উতালা হয়ে পড়িসাও। আমার ঘরে আসলে এই বিষয়টা রাজনৈতিকভাবে দেখা লাগবে। কথাটা বুঝলাম না ঝরুকা, তোমার রাজনৈতিকটা একটু বুঝে কত। ধরো ধরো তোমার দোস্ত ফাউল যদি অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়ে তাহলে পর আমরা তাকে চেনবই না। আর যদি মনে করো সে সহি সালামতে থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত আমার ঘরে দোস্ত। অস্ত্র মামলা হাত থেকে বাঁচার জন্যই তোমার এই কৌশলটা হয়তো ঠিক আছে ঝরুকা, কিন্তু আমি তো ভাবতেছি অনেক বড় বিষয় নেই। কি ধরবের গেলে আমরা যে খুনকার বাড়ি থেকে বিতাড়িত, সেইটি কি তোমার দৃষ্টিগোচর হচ্ছে না? তাই তো, পুলিশের টেনশনে তোমার মাথায় ঢোকে নাই। পুলিশ আইনে কি তাহলে তোমার চাচা এই রাজনৈতিক খেলাটাই খেলেছে? এই তো ঝরুকা, তুমি এবার বুঝতে পারিস, পুলিশ দিয়ে আমাদের খুনকার বাড়ি থেকে বিতাড়িত করেছি। আর যদি ফাউল দোস্ত অস্ত্র সহ ধরে পারে তাহলে আর আমরা ওই খুনকার বাড়ি দখলে নিতে পারবো না। এই জন্য কুবের পারো আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ওই খুনকার বাড়ি দখল নেওয়ার জন্য অস্ত্র সহ ফাউল মিঠু কাছে পাওয়া প্রয়োজন। আপনি দূরে খারাপ আছেন কিসের জন্য? আমার কাছে এসে বসেন। কিটা বসবি?
কোথায় বাপি রেখে দিয়ে যা, আমার কথা কানে যায় না? গোলাপ জান আমার কথাটা আহা, তোমার কোনো কথা আমি শুনবো না। তোমার মতো সিটারের সাথে আমার কিসের কথা? সুযোগ পায় তুইও কিন্তু আমাকে বোকা কয়া দিলু। আসলে শান্তির কথা যারা কয় সকলেই তাগর কিন্তু বোকাই কয়। রাগের মাথায় কি কইছিলাম সেটা ঠিকই মনে রাখিস নাকি? আর আমি যে কত ভালো ভালো উপদেশ দেই কই সেগুলো তো মনে রাখতে দেই না। কথাটা আপনি ঠিক করলেন না ভাইজান, আপনার কোনো হুকুম আমরা অমান্য করি। আর উদাহরণ টানা লাগবে না, বুঝতে পারছি তোরা আমারে খুব ভালোবাসিস। আপনি কিন্তু আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কে আপনার ফ্রেন্ড? হ্যাঁ, কি খবর জুইসিফ আলী? চাষির অনশন ভঙ্গ হয়েছে, দরজা তো বন্ধ দেখতেছি। তার মানে কি চাষি এখনো না খায় দরজা দিয়ে আছে ঘরে?